তাহলে পরের ম্যাটটা দেখো কি বলছি, যে পৃথিবীর পৃষ্ঠ হতে এত কিলোমিটার উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে বলছে, কিন্তু আবার কি কিন্তু কেন্দ্র থেকে বলছে না পৃষ্ঠ থেকে বলছে? পৃষ্ঠ থেকে। পৃষ্ঠ থেকে। এগুলো কিন্তু ছোট ছোট পয়েন্ট কিন্তু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ম্যাথ, যে কোথায় কেন্দ্র থেকে বলছে কোথায় পৃষ্ঠ পৃষ্ঠ থেকে আর বলছে। কেন্দ্র। হ্যাঁ, পৃষ্ঠ ঠিক থেকে আছে। বললে সূত্রে কিন্তু আবার ওই জায়গায় উচ্চতার কিন্তু ভেরিয়েশন আমাদের ঠিকঠাক করতে হবে। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে বলছে, ঠিক আরেকটা আছে। কিন্তু কেন্দ্র থেকে বলছিল, আবার কিন্তু পৃষ্ঠ থেকে বলছে। পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ এত কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে আবর্তন করতেছে, বুঝলা? তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে জি। এত কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ এত কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে আবর্তন করতেছে। পৃথিবীর ভর দেওয়া আছে, এবার কিন্তু পৃথিবী চাঁদ না, এবার বলছে পৃথিবী। তাহলে পৃথিবীর ভর আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তারপর হচ্ছে কিন্তু এটা কিন্তু কিলোমিটার দেওয়া আছে, দেখো 10⁻³ কিলোমিটার, 6.4 ইন্টু কিলো, এটা কিন্তু মিটার করতে হবে। মিটার করতে হবে। হ্যাঁ, পৃথিবী উপগ্রহটার ভর, ওই যে যে উপগ্রহটা পাঠাইছি সেটা তো আমার ভর আমার জানা আছে। আর মহাকর্ষের ধ্রুবক 6.67 মুখস্থ, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন আমাদের বলা হলো কি, যে কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হয়েছে। এটা কিন্তু আমরা গত দিনে কিন্তু এই টাইপের একটা ম্যাথ করছিলাম, যে কৃত্রিম উপগ্রহটিকে, হ্যাঁ 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 ডাব্লু, কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হয়েছে, ওই উচ্চতায় তুলতে আমাদের কতটুকু কাজ করতে হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এটা আমরা গত দিনে পড়ছিলাম, যে কৃত্রিম উপগ্রহটিকে এই উচ্চতা থেকে অসীম বা মহাশূন্যে পাঠাতে আমরা কি করছিলাম, আমাদের গত দিনে আমরা একটা ম্যাথ পড়ছিলাম, যে এটা যদি আমাদের একটা পৃথিবী হয়, এখান থেকে মানে পৃথিবী থেকে এই উচ্চতাতে গিয়ে আমরা ওই কৃত্রিম উপগ্রহটাকে এখান থেকে আমরা নিক্ষেপ করছিলাম, এখান থেকে পাঠাইছিলাম, এই উচ্চতা ছিল। আর পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে আর, তাহলে পৃথিবীর কেন্দ্র এই জায়গা থেকে আমরা উপগ্রহটাকে ছেড়ে দিছিলাম মহাকাশে পাঠানোর জন্য। সেই জন্য সূত্র ইউজ করছিলাম কি, ডাব্লিউ কৃত কাজের সূত্র কি ইউজ করছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু জিএমএম 1/r1 - 1/r2। আর1 কি ছিল, এই যে যেখান থেকে আমি ছাড়ছিলাম, কোথা থেকে ছাড়ছিলাম, r+h উচ্চতা থেকে ছাড়ছিলাম। তাহলে r+h উচ্চতা থেকে ছাড়ছিলাম, কোথায় ছাড়ছিলাম, অসীমে ছাড়ছিলাম, তাহলে এখানে অসীম দিছিলাম। এখন আমাদের কোশ্চেনে কি বলা আছে, যে কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতায় তুলতে। এখন আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় তুলছি, 3 × 10⁻4 মিটার উচ্চতায় তুলছি। তার মানে দেখো এখন আমাদের কন্ডিশন কি হয়েছে, এটা যদি আমাদের পৃথিবী হয়, আচ্ছা এই পাশে অঙ্কন করি, এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত, আর, ঠিক আছে? তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি এই উচ্চতায় তুলছি, মানে এখান থেকে এই উচ্চতায় তুলছি, তাহলে মারছি কোথা থেকে, আর থেকে মারছি না, আর থেকে মারছি, আর তুলছি কোথায়, এইচ মিটার উচ্চতায় তুলছি। তাহলে আমাদের এই সূত্রটার এখানে ভেরিয়েশন কি আসবে, r+h এর জায়গায় আমরা r+h এর জায়গায় কি ইউজ করব, আর ইউজ করব না, কারণ আগে আমরা ছাড়ছিলাম হচ্ছে r+h উচ্চতা থেকে, এখন আমরা ছাড়তেছি কোথা থেকে, আর উচ্চতা থেকে। তাহলে আমাদের উচ্চতা এখানে কত হবে, 1/r, আর নিয়ে যাচ্ছি কোথায়, r+h উচ্চতায় নিয়ে যাচ্ছি না, আমাদের কেন্দ্র থেকে, মানে এখান থেকে শুরু করতেছি আমরা, মানে এখান থেকে কত দূর পর্যন্ত নিয়ে গেছি, এই উচ্চতা নিয়ে গেছি। তাহলে আর এখান থেকে শুরু করে আমরা কতটুকু উচ্চতা নিয়ে গেলাম, r+h উচ্চতা নিয়ে গেলাম, কারণ হ্যাঁ, তার মানে আগে আমরা অসীমে নিয়ে গেছিলাম, আগে আমরা এই কেন্দ্র থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে কোথায় নিয়ে গেছিলাম, একদম অসীমে নিয়ে গেছিলাম। এখন আমরা কি করছি, পৃথিবীর কেন্দ্র থেকে একেবারে কোথায় নিয়ে গেছি, এই উচ্চতা নিয়ে গেছি। হ্যাঁ, আগেরটার সাথে আরেকবার একটু রিলেট করো, যে আমরা আগের ম্যাথে কি করছিলাম, এই r+h উচ্চতা থেকে অসীমে নিয়ে গেছিলাম, আর r+h উচ্চতা কোথা থেকে ক্যালকুলেশন করছি, সবসময় পৃথিবীর কেন্দ্র থেকে ক্যালকুলেশন করছি, তাই কি না, কেন্দ্র থেকে। তাহলে r+h থেকে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে অসীমে, তাহলে এই জায়গায় নেতিব হচ্ছে r+h, আর r2 হচ্ছে অসীম। আর এখন আমাদের কি হয়েছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করছি, তাহলে কেন্দ্র থেকে সবসময় দূরত্ব ক্যালকুলেশন করবো। তাহলে কোথা থেকে নিক্ষেপ করছি, পৃথিবীর পৃষ্ঠ থেকে, তাহলে কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ দূরত্ব হচ্ছে r, পৃথিবীর পৃষ্ঠ দূরত্ব হচ্ছে r, আর নিক্ষেপ করছি কোথায়, h মিটার উচ্চতায়, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, হ্যাঁ h মিটার উচ্চতা নিয়ে গেছি, তাহলে ডিসটেন্স কতটুকু হবে, কেন্দ্র থেকে r+h ডিসটেন্স নিয়ে গেছি। সবসময় কেন্দ্র থেকে ক্যালকুলেশন হবে। আবার আরেকবার বলবো, আচ্ছা দেখো, তাহলে আরেকবার খেয়াল করো, যে আমাদের গত ম্যাথে কি ছিল, এটা ছিল আমাদের ধরো পৃথিবীর কেন্দ্র থেকে ডিসটেন্স হচ্ছে কত, আর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা কি করছিলাম, এখানে একটা উপগ্রহ নিয়ে গেছি, এখান থেকে নিক্ষেপ করছিলাম, তাহলে r+h মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করছিলাম, ঠিক আছে না? তাহলে আমাদের r1টা হচ্ছে কি, আমরা নিক্ষেপ করছি কোথা থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে গিয়ে এটা নিক্ষেপ করছি, সেটা হচ্ছে r+h দূরত্বে গিয়ে নিক্ষেপ করছি, r+h উচ্চতা গিয়ে নিক্ষেপ করছি। কোথায় পাঠাচ্ছি, অসীমে না?
তাহলে R2 হবে অসীমে। অসীমে। এখন আমি কি করলাম, এই ঠিক আছে। জিনিসটাকে আমি এখান থেকে নিক্ষেপ না করে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করতেছি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে R, এখন যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করব, কতদূর কোথায় নিক্ষেপ করব, h মিটার উচ্চতায় নিয়ে যাব, এই উচ্চতায়। h উচ্চতায়। তাহলে নিক্ষেপ করব কোথা থেকে, হুম। পৃথিবীর পৃষ্ঠ থেকে। এই উচ্চতা থেকে। হ্যাঁ, এবার নিক্ষেপ পৃষ্ঠ করব থেকে। পৃথিবীর পৃষ্ঠ থেকে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি নিক্ষেপ করি, তাহলে আচ্ছা। R1 এর জায়গায় কত ইউজ করব, R ইউজ করব না, কারণ কেন্দ্র থেকে R, ব্যাসার্ধ দূরত্বে গিয়ে নিক্ষেপ করছি। তাহলে ঠিক এখানে আছে। ডিসটেন্স হবে হচ্ছে R। আর ঠিক আছে। কত দূরত্বে নিয়ে গেছি, এবার হচ্ছে h মিটার উচ্চতা নিয়ে গেছি, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, R প্লাস h মিটার উচ্চতা নিয়ে গেছি। R প্লাস H। ঠিক আছে, সেটাই। তাহলে এখন জাস্ট এটা তুমি বুঝতে হ্যাঁ, বুঝেছি এবার। এই জিনিসটা ভালো বুঝে করে। থাকো, তাহলে এই রিলেটেড আশা করা যায় সব ম্যাথ এখন পারবা, আর কোনো টেনশন করার কারণে নাই। জাস্ট শুধু আবার দরকার ভিডিওটা আমি রেকর্ডিং করা এটাই থাকলো, বোঝাচ্ছিল। রেকর্ডিং করা আছে তো আমি আবার পাঠিয়ে দিচ্ছি। Okay. যখন ম্যাথ করার সময় দেখবে কনফিউশন পড়ে যাচ্ছে, ঝটপট এই ভিডিওটা এই জায়গার অংশটুকু দেখে নিয়ে আবার ম্যাথটা সলভ করবা যখন সমস্যা ঠিক পড়বা। আছে। ঠিক আছে, এখন তাহলে এই যে এইগুলো কোশ্চেনে ঠিক দেওয়া আছে। আছে, পৃথিবী উপগ্রহটার ভর দেওয়া আছে এত, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত কিলোমিটার, এখান থেকে মিটারে গেলে এই যে 10 টু দি পাওয়ার 6 আসবে, এখানে 1000 দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ। 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 6 চলে আসবে। ক্যালকুলেটর তুমি করে দেখো, হুম। আর আশা করি পারবে এটা। আর মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু জানো, উচ্চতার ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে কিলোমিটার, কিলোমিটার থেকে হ্যাঁ, মিটার জানি। করতে গেলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে আসবে 10 টু দি পাওয়ার 7, কারণ হ্যাঁ। 4 আর 3 আর 7 মিটার করে নিলাম। আর পৃথিবীর ভর আমরা কোশ্চেনে দেওয়াই আছে, সব ভ্যালু দেওয়াই আছে। এখন জাস্ট এই সূত্রে আমাদের এই ভ্যালুগুলো বসাই দিব, যে আমাদের এই সূত্র হচ্ছে এটা পাইছি আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে 1/r - 1/r + h, কারণ ওটা এটা স্যার লিখতে হবে। ওটা ওই প্রথমটা না, ওই যে W পর। প্রথমটা বোঝানোর জন্য তুমি এখান থেকে কৃতকাজ সরাসরি লিখে দেবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন জাস্ট ভ্যালু জানাই আছে, আমরা জির ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, এই এম এর ভ্যালু জানি, বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, ছোট হাতের এমটা হচ্ছে আমাদের ওই উপগ্রহটার ভর, আর এর ভ্যালু পৃথিবীর সাথে দেওয়া আছে, আর প্লাস এইচ এর ভ্যালু জানা আছে, সব ভ্যালু বসে দিবে, এত ভ্যালু তুমি পাবা। তাহলে করা শুরু করে দাও। জি স্যার, 5.146 into 10 to the power 10 আছে। নাইস, এখন নেক্সট ম্যাথে যাই, চলো। ওকে। নেক্সট ম্যাথটা কি বলছে এখন বুঝতে হবে তোমাকে, যে উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটির স্থায়ী হবে কি। আবার বুঝো, উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটা স্থায়ী হবে কি, এভাবে বলছে। তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় ঘুরতেছিল, এত কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহটা এত কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে আবর্তন করতেছে। মানে ধরো এইভাবে চিন্তা করো, ধরো আমি একটা রকেট নিছি, রকেটটা নিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় উঠছি, উঠে আমি ওই কৃত্রিম উপগ্রহের মধ্যে এত বেগ দিয়ে দিছি, বুঝছো। এখন স্যাটেলাইটে নাকি হ্যাঁ, স্যাটেলাইটে এত বেগ দিয়ে দিছে। এখন যদি সেই বেগটা আমাদের নির্দিষ্ট একটা বেগ আছে, সেই বেগে যদি সে আমি দিতে পারি, তাহলে কি করবে, ওইটাকে ওই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এখন যদি সেই বেগটা আমি না দিতে পারি, সেটা যদি কম বেশি হয়, তাহলে কি ওই ওই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, হয় দেখা যাচ্ছে পৃথিবীতে নেমে চলে আসতেছে, না হলে পৃথিবী থেকে উপর দিকে মহাকাশে চলে যেতে পারে, এরকম কিছু একটা ঘটতে পারে না। সেই জন্য আমরা একটু চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি সেটা ওই জায়গাটায় কনস্ট্যান্ট থাকতে পারে কিনা, মানে ওই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারে কিনা। এর জন্য আমাদের কিছু বেসিক থিওরি জানা থাকতে হবে, সেটা কি আমি এখন আলোচনা করে দেখতেছি। ধরো কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে যায়, তখন তার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন পড়ে। ধরো এই যে এই লোকেরা যখন তুমি এরকম একটা রাইডিং দিতে যাওয়া, দেখবা যে এখানে রশি বাঁধা আছে, এই রশি যদি না বেঁধে দিতা, তাহলে কি হতো, তুমি এখান থেকে ছিটকে পড়ে যেতে না। অবশ্যই। তার মানে তোমাকে তুমি তো একটা বৃত্তাকার পথে ঘুরতেছো, ধরো তুমি এই দিক বরাবর বৃত্তাকার পথে ঘুরতেছো, আর বৃত্তাকার পথে ঘুরতে গেলে একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়। এই রশিটা এখানে কেন্দ্রমুখী বল দিয়ে ধরে রাখছে, যার কারণে তুমি বৃত্তাকার পথে ঘুরতে পারতেছো, বুঝছো। তার মানে আবার এটার এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল হচ্ছে মোটরসাইকেল। ধরো এই মোটরসাইকেলের এই রাস্তার একটা বাঁকা, মানে বৃত্তের একটা অংশ না, বাঁকা রাস্তা, দেখবা দেখবা যে এরা মোটরসাইকেল যখন চালায় বৃত্তাকার পথে রেসিং এর ক্ষেত্রে, তখন দেখবা যে এই দিক বরাবর তারা ঝুঁকে যায়, এই দিক বরাবর ঝুঁকে তারা একটা কেন্দ্রমুখী বলের যোগান দেয়, কেন্দ্রমুখী বলের একটা যোগান দেয়। যদি তারা সোজাসুজি এইভাবে আসতো না, তারা কি করতো, তারা এই রাস্তা ছিটকে পড়ে চলে যেত, মানে এই বৃত্তের বাইরে চলে যেত। সেই জন্য তারা একটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, যাতে করে বৃত্তাকার পথে ইজিলি ঘোরা যায়। তার মানে বৃত্তাকার পথে ঘোরার জন্য আমাদের একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখন এই স্যাটেলাইট যেটা ঘুরতেছে, এটা কি একটা বৃত্তের অংশ না, বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে না। ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, সেটাকে কেন্দ্র করে ঘুরতেছে না। তার মানে স্যাটেলাইটের কিন্তু একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, বুঝছো। হ্যাঁ বুঝেছি। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ বল, বুঝছো। মহাকর্ষ বল, মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটা যদি আমাদের কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বলের সমান হয়, কিসের সমান হয়, হ্যাঁ সেটাই, কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বলের সমান হয়,
তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য আমাদের কি কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়, ঠিক আছে। আর সেটা না দিলে কি হবে, এই কেন্দ্রমুখী বল যদি এখানে থাকবে সেখানে সেখানে একটা কেন্দ্র বিমুখী বল থাকে, তাহলে এই মহাকর্ষ বল এবং এই যে কেন্দ্রমুখী বল এই দুটো যদি সমান করতে পারি আমরা, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই স্যাটেলাইটটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারবে, তখন সাম্যাবস্থায় থেকে সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারবে। আর যদি এই পৃথিবী এবং মহাকাশের মধ্যে যে এই স্যাটেলাইটের মধ্যে যে আকর্ষণ বল সেটা যদি এই কেন্দ্রমুখী বলের থেকে সমান না হয়, তাহলে কিন্তু এই বৃত্তাকার পথে সে ঘুরতে পারবে না। দেখা যাচ্ছে যদি কেন্দ্রমুখী বলটা হ্যাঁ যদি আমাদের দেখা যাচ্ছে যে কেন্দ্রমুখী বলটা কমে গেছে, অনেক বেশি কমে গেছে, তাহলে কি হবে, সেটা ছিটকে বাইরে চলে যাবে, কিন্তু এরকম আর কি। তার মানে তোমাকে এখানে মনে রাখতে হবে যে আমাদেরকে স্যাটেলাইটটা যদি বৃত্তাকার পথে ঘোরাতে চাই, আমাদের কেন্দ্রমুখী বল এবং এই মহাকর্ষ বলটা সমান রাখতে হবে। তুমি এভাবে চিন্তা করতে পারো যে পৃথিবী এবং এই স্যাটেলাইটের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে, সেই আকর্ষণ বলটা নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই না? আর বৃত্তাকার পথে ঘুরতে গেলে যদি কেন্দ্রমুখী বলের যোগান না দেয়, তাহলে কি সিটকে বাইরের দিকে চলে যাবে না? তাহলে মনে করো কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল তার অপোজিট, ধরো কেন্দ্র বিমুখী বলের কথা চিন্তা করো, তাহলে এটা বৃত্তের এইদিকে বরাবর টানতেছে, মানে তাকে ছিটকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, আর মহাকর্ষ বলটা কি এইদিকে বরাবর ক্রিয়া করতেছে। এখন দুইটা যদি ব্যালেন্স হয়, তাহলে মহাকর্ষ বল এদিক বরাবর আর কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে এদিক বরাবর, দুইটা যদি ব্যালেন্স করতে পারি, তাহলে সে বৃত্তাকার পথে ঘুরবে না, ঘুরতে পারবে, মানে সমান সমান হবে। আর যদি বলা হয় কেন্দ্র বিমুখী বলটা আর যদি বলা হয় কেন্দ্র বিমুখী বলটা বেশি, তাহলে কি এটা এই মহাকর্ষ বল আকর্ষণটাকে ভেদ করে সে বাইরের দিকে চলে যাবে, ছিটকে অন্য দিকে মহাকাশে চলে যাবে। আবার দেখা যাচ্ছে যদি আমাদের এই মহাকর্ষ বলটা বেশি হয় কেন্দ্র বিমুখী বলের তুলনায়, তাহলে কি সেটা পৃথিবীতে নেমে যাবে, তাই কি না? সেই জন্য আমাদের এই মহাকর্ষ বল এবং কেন্দ্র বিমুখী বল দুটো সমান সমান করবো, যাতে করে তারা ব্যালেন্স হয়ে এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবার ঢুকছে মাথায়, লজিক খাটছে একদম? আচ্ছা, তাহলে এখন আমরা চেক করে দেখি যে এটা অ্যাকচুয়ালি সমান হয় কিনা। তাহলে আমাদের পৃথিবী, উপগ্রহ এবং পৃথিবীর মধ্যকার যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এটা আমরা বের করতে পারবো। মহাকর্ষ বলের সূত্র হচ্ছে F=G/m/r²। বুঝছো? এই সূত্রটা লেখা রাখো। মহাকর্ষ বল, ধরো আমি আগে তোমাকে আলোচনা করব, মহাকর্ষ বলটা আগে আলোচনা করি। ধরো এটা হচ্ছে পৃথিবীর এখানে আমি দাঁড়ায় আছি, মনে করো আমি দাঁড়ায় আছি, তাহলে আমার এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে, সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলের সূত্র কি হবে? F=G/m/r²। কারণ আমার এখান থেকে আমার দূরত্ব কতটুকু আসে, এই পৃথিবী থেকে কেন্দ্র থেকে সবসময় দূরত্ব ক্যালকুলেশন করতে হয় পৃথিবীর কেন্দ্র থেকে, তাহলে r²। এখন আমি কি করলাম, এই স্যাটেলাইটটা কোথায় আছে? পৃথিবীর কেন্দ্র থেকে এই উচ্চতায় আছে, তাই না? এই জায়গাটায় স্যাটেলাইট আছে, তাহলে দূরত্ব কতটুকু হবে? আর এখানে h। তাহলে এই স্যাটেলাইট এবং পৃথিবীর মধ্যকার যদি মহাকর্ষ বল বের করতে পারে, তাহলে F= কত আসবে? G/m/r+h²। ওই বস্তুটার দূরত্ব, এখন কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত ছিল? আমি তো পৃথিবীর পৃষ্ঠে ছিলাম, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব ছিল r। আর যখন স্যাটেলাইটটা এই উচ্চতায় আছে, তাহলে ডিসটেন্স কতটুকু হবে? r+h²। হ্যাঁ, রেকর্ডিং থাকলে আরেকবার হ্যাঁ, মহাকর্ষ বল। তাহলে পৃথিবী এবং উপগ্রহটার মধ্যে মহাকর্ষ বলটা এই সূত্র দিয়ে আমি ক্যালকুলেশন করে দিলাম। জি এর ভ্যালু জানা আছে, এম এর ভ্যালু জানা আছে। এমটা হচ্ছে আমাদের ওই যে স্যাটেলাইটের যে ভরটা, সেটা জানা আছে, যে কোশ্চেন দেওয়া আছে, দেখো এই যে কোশ্চেন দেওয়া আছে, এই যে উপগ্রহটার ভর দেওয়া আছে, দেখছো? তাহলে ওটা জাস্ট বসাই দিলে আমরা এখান থেকে এই দেখো মহাকর্ষ বলটা পাইছি। আর আমাদের কোশ্চেন কি বলা ছিল যে কৃত্রিম ওটা স্থায়ী হবে কিনা, তাহলে দেখি দুটো সমান হয় কিনা। যদি মহাকর্ষ বল এবং কেন্দ্র বিমুখী বল সমান হয়, তাহলে তো স্থায়ী হবে। তাহলে আমরা মহাকর্ষ বল ক্যালকুলেশন করলাম। এখন দেখি কেন্দ্র বিমুখী বলটা ক্যালকুলেশন করি। কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, বুঝলা? পরস্পর সমান হওয়ার কারণে বৃত্তের মধ্যে ঘুরবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল বলতে পারি। তাহলে F=mv²/r। এখন ধরো আমাদের যদি বৃত্তের, এটা ধরো বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, আমি তোমাকে আলোচনা করছি, দেখো এটা ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে যদি তুমি ঘুরো, ধরো এই জায়গাটায় তুমি ঘুরতেছো, তাহলে কেন্দ্রমুখী বল কত হবে? mv²/r। এখন এটা কি পৃথিবীর পৃষ্ঠে ঘুরতেছে? এখন আমরা কি পৃথিবীর পৃষ্ঠে ঘোরাচ্ছি মহাকর্ষটা, আমাদের অভিযানটাকে আমরা আর উচ্চতায় ঘোরাচ্ছি না, এখানে ঘোরাচ্ছি না, এই ঘোরাচ্ছি না। তাহলে ডিসটেন্স কতটুকু হবে? এখান থেকে ডিসটেন্স, এইটুকু ডিসটেন্স নিব, কেন্দ্র থেকে ডিসটেন্স নিব,
তাহলে কত হবে আর আর এটা হচ্ছে আমাদের এইচ আর প্লাসটা হচ্ছে এইচ। এই আর এর জায়গায় কত নিব আর প্লাস এইচ এম ভি স্কয়ার বাই আর প্লাস এইচ। হ্যাঁ সেটা। তাহলে সেখান থেকে যদি এটা আমরা ক্যালকুলেশন করি জাস্ট ভ্যালুগুলো জাস্ট বসে দিবে দেখবা যে পাচ্ছি কত 247 এত পাচ্ছি। তার মানে দেখা যাচ্ছে এফ আর এফ সি সমান না, অর্থাৎ মহাকর্ষ বল এবং কেন্দ্রবিমুখী বল সমান না, যার কারণে আমরা বলতে পারবো এফ গ্রেটার দেন হ্যাঁ এফ সি। সেটাই। এফ গ্রেটার দেন এফ সি হওয়ার কারণে কি হচ্ছে যে মহাকর্ষ বলটা বেশি, তার মানে এটা আবার পৃথিবীতে ব্যাক করবে, অর্থাৎ তুমি বলবা যে উপগ্রহটা স্থায়ী হবে না।